আজকে প্রথম এপিসোডে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার কাউন্সিলর মুস্তাক আহমেদ, স্পিকার অফ টার্মস কাউন্সিল। কখনো কি মনে হয়েছিল সংসার, কাজ এবং পড়াশোনা এত কিছু জিনিস আসলে করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য? আমার পিছনে টাকা পয়সার টানটা কম ছিল। আমার মার স্বপ্ন ছিল আমি বড় হয়ে জাজ হব। আর লিডারে কি কোন ধরনের ভূমিকা রাখা প্রয়োজন? প্রতিযোগিতায় বিশ্বাস করি কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি না। আজকের প্রোগ্রামটি বিশেষ করে যারা এই দেশে বা বিভিন্ন সময় রাজনীতির সাথে জড়িত থাকেন তাদেরকে নিয়ে কথা বলা, তাদের জীবন সংগ্রাম নিয়ে কথা বলা, তাদের জীবনে এই পর্যায়ে আসার ক্ষেত্রে এই যে আমাদের একটি কৃতিত্ব আছে সেই কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে কি ধরনের কাজ করতে হয়েছে, কি ধরনের অবদান তাদের কাছে তারা রেখেছেন এই কমিউনিটিতে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে থাকব। আজকে প্রথম এপিসোডে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি অত্যন্ত সুপরিচিত এবং বিশেষ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যিনি ক্যাবিনেটে দায়িত্ব পালন করেছেন, একজন কাউন্সিলর হিসেবে এলাকার মানুষের জনপ্রিয়তা পেয়েছেন এবং বর্তমানে তিনি আছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার কাউন্সিলর মুস্তাক আহমেদ, স্পিকার অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই ভালো লাগছে আপনাকে এই জায়গায় পেয়ে এবং আপনার বিষয়ে আসলে অনেক কৌতূহল আমার জানার জন্য। বিশেষ করে আপনি বেশ কিছু আপনার কয়েকদিনের ভিতরে আপনি বেশ কিছু প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন এবং আমি ছিলাম এসব প্রোগ্রামে, আপনার বক্তব্য শুনেছি। খুব চমৎকার গুছিয়ে আপনি কথা বলেন। সিলেটের একটি দক্ষিণ সুরমার জালালপুর এলাকার একজন বেড়ে ওঠা একজন মানুষ, এখানে 18 বছর বয়সে আপনি এসেছেন। আপনার জীবনের গল্পটা থেকে শুরু করতে চাই। আসলে একজন স্পিকার তো এখন আছেন, বাট আসলে জীবনের গল্পটা যদি একটু আমাদের শেয়ার করতেন যে কিভাবে শুরু হলো, মানে একটা মানুষ এখানে এসেছেন 18 বছর বয়সে, বিশেষ করে যদি সেই সময়কার গল্পটা একটু বলেন ছোট্ট করে। ইনশাল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আপনার এবং আপনার স্টুডিওর শুকরিয়া আদায় করি। ইউকে বাংলা লাইভের মাধ্যমে আমি দেশে বিদেশে অসংখ্য শ্রোতা বন্ধুদের সামনে আসতে পেরেছি। আমি এই সুযোগে আমার ওয়ার্ড বেতনালগিন ওয়েস্ট যে সমস্ত ভাই বোনেরা আমাকে নির্বাচিত হতে সাহায্য করেছেন, তাদের ভালোবাসা, তাদের সমর্থন দিয়ে তাদের শুকরিয়া আদায় করার সুযোগটা নিচ্ছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা যে আমাকে জনগণের সেবা করতে, ওয়ার্ডের সেবা করতে সেই সুযোগটা দিয়েছেন, সেই কৃতজ্ঞতা আমি আজীবন ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বলতে চাই যে টাওয়ার হ্যামলেটসের সকল অধিবাসী যারা, তাদেরকে আমি সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বেড়ে ওঠা, আপনি বলেছেন যে আমি বাংলাদেশে, সো বাংলাদেশে আসলে আমি 18 বছর বয়স পর্যন্ত বাংলাদেশেই আমি লেখাপড়া করি। আমার গ্রামের স্কুল জালালপুর স্কুল, সেখানে আমার উচ্চ মাধ্যমিক, সেখানে আমার মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি সেটা পর্যন্ত। তারপরে আমি তৎকালীন ডিগ্রি কলেজ, এখন এমসি কলেজ, আবার আমার সময় সেটা সরকারি কলেজ ছিল। 1985-86 আমি ইন্টারমিডিয়েট, তারপরে 1987 আমার সেখানে ইকোনমিক্স অনার্স স্টুডেন্ট থাকা অবস্থায় সপরিবারে আমি আমার আব্বা আম্মার সাথে ইংল্যান্ডে চলে আসি। তারপরে এখানে এসে এক নতুন জীবন এবং আমার সেই যাত্রা শুনবো। সেই জীবন সম্পর্কে আপনার পোর্টফোলিওতে আমরা দেখেছি যে আপনি ব্রিটেনের কর্মজীবন শুরু হয়েছিল একজন কিচেন পটার হিসেবে এবং আজকে আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের সামনে বসে আছেন এবং আপনাকে এই সরকারে একজন একটা প্রোটোকল দিচ্ছে, একটা পোর্টফোলিও দিয়েছে, একটা গাড়ি দিয়েছে। এমন কিছু কি তখনকার সময় এমন কিছু কি মনে হয় আজকে যে আপনি মিস করছেন আপনার সেই সময়টাকে, যখন আপনি একজন অবভিয়াসলি সব কাজেরই মর্যাদা আছে, বাট একজন কিচেন পটার থেকে এখন আপনি একজন স্পিকার, যেখানে আপনি অনেক বড় বড় ব্যবসায়ীদের বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হিসেবে যান, বক্তব্য দেন, সেই জায়গাটা আসলে কেমন লাগে? Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. অবশ্যই আমি মিস করি অনেক বিষয়, অনেক স্মৃতি,
কিন্তু শৈশবের স্মৃতি আপনি আমার সাথে একমত হবেন যে আমরা সবাই খুব বেশি সাধারণত মিস করি। এবং আমি যখন 18 বছর বয়সে দেশে আসা এবং কিচেন পটার হিসাবে আমার যখন প্রথম কর্মজীবন শুরু, তখন আমি স্টিল টিনেজার এবং আমার শৈশব পেরিয়ে যৌবনের প্রথম অংশে আমি আছি। আমি ওই সময় যাদের সাথে কাজ করেছি তারা হয়তো অনেকে দেখার সুযোগ পাবেন এখানে এই প্রোগ্রামের মাধ্যমে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে, এবং তারা আমার সাথে একমত হবেন এ ব্যাপারে আমি অত্যন্ত কনফিডেন্ট। আমার তাদের সাথে সম্পর্ক ভাইয়ের মতো ছিল। এবং আমরা যখন আমার সময়কার কথা বলতেছি, যেমন রেস্টুরেন্টের লাইফ ছিল, সেখানে ফ্যামিলি খুব কম তখন ছিল, ফ্যামিলিটা বেড়ে ওঠে না এদেশে, অনেক বছর আগের কথা তো বলতেছি। তো যেটা হতো ব্যাচেলার্সরা বিভিন্ন শহর, আশেপাশের শহর থেকে, আর আমি যে অংশে ছিলাম ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের কাছাকাছি জায়গায়, ওইখানে আমাদের ইউথরা খুব কম থাকতেন। তো আশেপাশের শহর থেকে আমরা সেখানে জড়ো হতাম এবং আমরা কাজ করতাম সেখানে। আমরা বেড়ে ওঠা আমাদের কলিগস, যারা কলিগসদের নিয়েই একটা পরিবার ছিল। ওই যে একটা সময়, ওই সময়টা কিন্তু এত কিছু অনেক মিস করেন। জীবনের অনেক পথ পেরিয়ে আসার পরেও আমি কিন্তু সেটা মিস করি রিয়েলি। এবং আমি এই সুযোগে যদি সবাইকে আবার বলতে চাই যে যারা আমাকে দেখতে পাবেন, আমার সাথে অনেক দিন কথা হয় নাই, আপনারা আমার জীবনে ছুঁয়েছেন, ইউ হ্যাভ টাচড মি অ্যান্ড পজিটিভলি, সো আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড আই কন্টিনিউ টু বি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি 12 বছর ক্যাটারিং ব্যবসার সাথে জড়িত ছিলেন। আপনি 12 বছর ক্যাটারিং ব্যবসার সাথে জড়িত হয়ে 30 বছর বয়সে আপনি পড়াশোনায় চলে গেলেন। এটা কেন মনে হয়েছিল? মানে যখন ব্যবসা করছিলেন তখন ভালো ব্যবসা করছিলেন, বাট আবার পড়াশোনায় চলে গেলেন 30 বছর বয়সে, কেন মনে হলো যে আপনাকে আবার পড়াশোনা করতে হবে? এরপরে আপনি আইন পেশায় পড়াশোনা করেছেন এবং ব্যারিস্টার হয়েছেন, এটা মানে কেন? চমৎকার একটা প্রশ্ন করছেন। আসলে এটা একটু কনটেক্সট দিয়ে আমাকে বলতে হবে। যদিও আমি এদেশে আসার পরে কর্মজীবনে আমার স্টাডি কন্টিনিউ করি নাই, কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমি কিন্তু ছাত্রই রয়ে গেছিলাম। আমার এখনো পরিষ্কার মনে আছে, এবং যারা আমাকে দেখছেন তারা সাক্ষ্য দিতে পারবেন। রেস্টুরেন্টে সাধারণত কর্মকালীন সময়ে লাঞ্চের যে ব্রেকটা হতো, অলমোস্ট এভরি ডে আমি লাইব্রেরিতে চলে যেতাম এবং সেখানে আমি ছোট ছোট ফ্যাক্টস রিলেটেড বুকসগুলো বেশি পড়তাম। সবসময় আমার জ্ঞানের প্রতি একটা তৃষ্ণা ছিল, এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন অথবা নিজেকে বিকশিত করার যে একটা আমাদের সবার ভিতরে একটা সুপ্ত একটা বাসনা থাকে, সেই বাসনা হয়তো আমার মধ্যে একটু বেশি জাগ্রত ছিল অথবা বেশি কাজ করতো। সো আমি আমার ওই 12 বছর সময়কাল পর্যন্ত আমি ইনফর্মাল এডুকেশনের সাথে লাইব্রেরির মাধ্যমে আমি কানেক্টেড ছিলাম। কিন্তু আমি এই আনুষ্ঠানিক কোনো লেখাপড়ায় আসতে পারি নাই, আসার সুযোগ হয় নাই। এর একটা কারণ ছিল যে আমার বাবাকে আমার এই প্রথম অনুভূতিটা এখনো মনে আছে, যে প্রথম সপ্তাহে এদেশে আসার পরে আমার মাথায় যেটা কাজ করতেছিল, আমি আমার বাবাকে আর কাজে যেতে দেব না, আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি আমার পরিবারের। আমার সামনে বাবা কাজে যাবেন, বাবার মোটামুটি একটা বয়স হয়েছে তখনও, এবং আলহামদুলিল্লাহ সেভাবেই আমি কাজে চলে যাই। সেই ধারাবাহিকতায় আমি পরিবারের দায়িত্ব নেই এবং চলতে থাকে। আর লেখাপড়াতে ফিরে আসার পিছনে আরেকটি নাটকীয় ঘটনা কাজ করছে। সেটা হচ্ছে যে আমি রেস্টুরেন্টে একবার কাজে আসি। আমি তখন ওয়েটার ম্যানেজমেন্টে ছিলাম, সামনের অংশে কাজ করতাম। আমার বাবা বেড়াতে গেছেন। বাবা তখন থাকতেন ইংল্যান্ডে স্টেপনি গ্রিনে, বেশি অংশের সময় উনি দেশে থাকতেন। স্টেপনি গ্রিনে খণ্ডকালীন সময় যখন থাকতেন তখন বেড়াতে গেলেন আমার ওইটা হচ্ছে লেক ডিস্ট্রিক্টের পাশে। রেস্টুরেন্টে গিয়ে যখন দেখছেন বাবা আমাকে, রেস্টুরেন্টের পরিবেশ, ওইখানে অ্যালকোহল সার্ভিসের ব্যাপারটা ছিল যেভাবে সব জায়গায় ছিল। আজকাল আমরা লাকি ফরচুনেট যে অনেক সময় অ্যালকোহল ছাড়াও আমরা রেস্টুরেন্ট রান করতে পারতেছি সফলভাবে, সেই সুযোগটা সে সময় খুব কম ছিল। সো বাবা দেখতে পাইছে। তারপরে ওই দিন বেশ মনটা একটু ভারী। আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করতেছে বাবার মনটা ভারী লাগতেছে, ব্যাপারটা কি? পরের দিন মায়ের কাছ থেকে ফোন আসছে এবং বাবা কিন্তু চলে আসছে লন্ডন, একদিনের ভিজিটে গেছিল। মা বলছে যে তুমি ওইগুলো গোটায় আসতে হবে, এবং সেই তাদের কথা মতোই আমি গোটানো শুরু করে দিই এবং গুটিয়ে আসা হয় আমার। এসে আমি স্টেপনি গ্রিনে তাদের সাথে এখানে উঠি। এত যখন একটা ব্যবসা বা যে কোনো একটা কাজ ছেড়ে আপনি চলে আসেন, তখন কি জীবনের কোনো একটি সমস্যা আপনি সম্মুখীন হয়েছিলেন? কোনো চ্যালেঞ্জ ছিল কিনা? কারণ হুট করে এই ডিসিশনটা, আবার অনেকেই তো এই দেশের বাস্তবতায় তো আসলে আপনি যেটা বলছিলেন, আমরা অবভিয়াসলি
সাউথ এশিয়ান বা আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি এটা চিন্তা করি, মা বাবার ব্যাপারটা চিন্তা করি, তাদেরকে গুরুত্ব দেই। বা এরপরও বাস্তবতা তো একটু ভিন্ন। বাস্তবতায় আপনাকে কোনো ধরনের সংগ্রাম করতে হয়েছিল কিনা তখনকার সময়ে? একদম চমৎকার প্রশ্ন। বাস্তবতা ছিল, সংগ্রাম ছিল। এখানে দুইটা স্পিরিট কাজ করেছে। একটা স্পিরিট হচ্ছে যে ধর্মীয় জায়গা থেকে, আমার একটা বিশ্বাসের জায়গা থেকে, আমার বাবা মা প্লাস আমার, সেখান থেকে আমি একটা শক্তি পাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমার কেন যেন মনে হচ্ছিল জীবনে আমি আরো অনেক পথ পরিক্রমা আমার বাকি রয়েছে, যেগুলো আমাকে দেখতে হবে, করতে হবে, আমাকে জানতে হবে। সেই একটা বাসনা মনের মধ্যে কাজ করতেছিল, একটা লেখাপড়ার প্রতি একটা আকাঙ্ক্ষা। ওই সময় আমি নিশ্চিতভাবে জানি না যে আমি আবার লেখাপড়ায় যাচ্ছি কি যাচ্ছি না, কিন্তু কিছু একটা যে আমি সামথিং লাইফে আই নিড টু ডু সামথিং এলস, আই নিড টু ডু সামথিং বেটার, এই ধরনের একটা জিজ্ঞাসা আমার মনের মধ্যে কাজ করতেছিল। এবং ফাইন্যান্সিয়ালি তো আমি বেশ ওয়েল অফ ছিলাম, এবং সেখান থেকে যখন আমি চলে আসলাম তো ফাইন্যান্সিয়ালি আই রিয়েলি স্ট্রাগলড। তখন আমার 3 সন্তান, এর মধ্যে তখন আমার বড় ছেলে সে জন্মগ্রহণ করে, ধীরে ধীরে বাকি 2 সন্তান আমার জন্মগ্রহণ করে। আই ওয়াজ স্টিল স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি যখন আমি টাউন হামলেটসে আসি। এবং ওই যে লেক ডিস্ট্রিক্টের জায়গা, ওটা হচ্ছে একটা ভিলেজ, অধ্যুষিত একটা জায়গা, জনমানব খুবই অন্য ধরনের প্রকৃতি। এখানে এসে আমি হাঁপায়া উঠছিলাম যে মানে লেক ডিস্ট্রিক্ট কি এটা কত দূর এখান থেকে? এখান থেকে 320 মাইল দূর। ম্যানচেস্টারের ওই পাশে? যে যে লাঙ্কাস্টার, প্রেস্টন, এগুলো ফেলে গিয়ে আর কি, ফেনরিথ, কেজরিক, এই সমস্ত জায়গা। সো আই রিমেম্বার এক্স্যাক্টলি 320 মাইল এই বিষয়টা, কারণ আই ইউজড টু ড্রাইভ টু লন্ডন। সো আসার পরে যখন আমার ওয়াইফ আমাকে বলতেছিলেন সবসময় যে ইউ নিড টু ডু সামথিং, ইউ ক্যান ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি, গো ব্যাক টু এডুকেশন। আর আমার মার স্বপ্ন সবসময় ছিল যে আমার ছেলে লেখাপড়া করবে, কিন্তু মাঝখানে তো লেখাপড়া আর হয় নাই। আমার মার স্বপ্ন ছিল আমি বড় হয়ে জাজ হব, ইনশাল্লাহ একদিন হয়তো সেই স্বপ্ন পূরণ হবে। বিচারক হবেন? জি জি। সো সেই স্পিরিট থেকে চলে আসা সাহস করে, কিন্তু আমাকে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সংগ্রাম করতে হয়েছে। অ্যান্ড আই ডু নট হ্যাভ অ্যান আইট অফ রেগ্রেট ফর দ্যাট। এটার জন্য কোনো অনুতাপ নেই, কিছু নাই। আমি মনে করি যে জীবন সংগ্রামে, আমাদের জীবন যতই সংগ্রামমুখর হয় ততই বেশি আমরা শক্তিশালী হয়ে উঠতে সহায়ক হয়। কবি নজরুলের কথা মনে পড়ে গেল, হে দারিদ্র তুমি মনে করেছ মহান, দান নিয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শুভা পরিয়েছ গলে, দিয়েছ তাপস বাণী কুরুদার। এটা খুব ইন্সপিরেশনাল একটা কবিতা। জি জি। সো আমি মনে করি এই যে জীবন সংগ্রাম, আমাদের জীবন যতই সংগ্রামমুখর থাকে ততই বেশি আমাদের অর্জনটা ততই বেশি সুন্দর হয়। মুস্তাক ভাই, কখনো কি মনে হয়েছিল সংসার, সন্তান, কাজ এবং পড়াশোনা, এত কিছু জিনিস আসলে করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য? এরকম এই টাইমে যখন 30 বছর বয়সে আবার ব্যাক টু পড়াশোনায় যান, কাজ করতে হবে, কাজ খুঁজতে হবে, ফ্যামিলি এক্সপান্ড হচ্ছে, সন্তানরা আছে, কখনো কি নিজেকে এরকম মনে হয়েছিল? মনে হয়েছে, কিন্তু আমি লাকি ছিলাম, আমার পিছনে এই টাকা পয়সার টানটা কম ছিল। যেমন অনেকের তো ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় দেশে অথবা এখানে, সেই অর্থে আমি শুধু আমার বউ বাচ্চাকে সাপোর্ট করার যে জায়গা, সেই জায়গাতে আমার কমতি হলে আমার ওয়াইফের কাছ থেকে সবসময় সহযোগিতামূলক পাইছি। বলেন যে ফাইন্যান্সিয়ালি সে স্ট্রাগল করতেছে, কেন করবে এই ধরনের। শি ইজ এ ড্রিমার এজ ওয়েল। উনি ড্রিম দেখছে যে শি বিলিভড, শি হ্যাড ফেইথ ইন মি, আমার উপরে তার আস্থা ছিল, এবং সেই আস্থার জায়গা থেকে, এবং আমার ওয়াইফ যে সাহস আমাকে জুগিয়েছে, যে সমর্থন জুগিয়েছে, যে উদ্যম জুগিয়েছে, সেই জায়গা থেকে আমার জন্য সম্ভব হয়েছে। এবং আমার মা বিশেষ করে এই বৃদ্ধ বয়সে, তখন দুনিয়াতে তিনি এখন নেই, কিন্তু বৃদ্ধ বয়সে যখন তিনি আমাকে দেখতেন আমি রাতের পর রাত জেগে লেখাপড়া করতেছি, কখনো অনেক কষ্ট হতো তার যে ছেলেটা লেখাপড়া, কিন্তু কখনো বলেন না যাও ঘুমিয়ে যাও। কিন্তু কাজের জন্য যদি আমি রাতে যেতাম, বলতেন না কাজ করার প্রয়োজন নেই, তুমি রেস্ট করো। সো এই ক্ষেত্রে দেখা যায় যে ওনার মানসিকতা, ওনার চিন্তাটা কিরকম ছিল। ওনার মনের মধ্যে ছিল যে আমার ছেলেটা তারপরেও সে অর্জন করুক কিছু। Let him. Running a restaurant? Currywalla Media. Let's make your food famous with stunning photos, mouth-watering videos, and scroll-stopping social media. টার্মিনালস কাউন্সিলে আপনি প্রথম যে স্কুলে ভর্তি হলেন, সেখানে আপনাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার করা আপনি হয়েছিলেন। এই যে একটা সময় আপনার ছিল, কোন বাধাটা আপনার সবচেয়ে ওভারকাম করতে হয়েছিল তখনকার সময়ে? Another beautiful question. আমার নস্টালজিক করে ফেলছে আপনার প্রশ্ন। ওই সময় আমি তো আগেই বলছি যে আর্থিকভাবে আমি দৈন্য দশায় ছিলাম।
তারপরে আমি প্রথম ভাবলাম যে ইভেন আরবান স্কয়ার কলেজে যখন অ্যাক্সেস টু হায়ার এডুকেশন নামে একটা কোর্স ছিল, এখন সেই কোর্সটা বোধ হয় নাই, এবং দ্যাট ওয়াজ অ্যান এক্সেলেন্ট কোর্স, অনেক লোক সেটা থেকে উপকৃত হয়েছে যেমন আমি। সো ওই কোর্সে আমার মাথায় আসলো যে আমি যখন লেখাপড়া করতে যাব আমার তো কম্পিউটার স্কিল লাগবে, এবং আমার কম্পিউটার স্কিল তখন ছিল না, আমি তখন জীবনে টাইপ করতে বসি নাই কখনো। তারপরে ভিভিড মেমোরি আছে, আমি আমার বিল্ডিংয়ে আমি উপরের তলা থেকে নিচে যাচ্ছি, তখন দেখছি একটা কম্পিউটার বিল্ডিং এর বাইরে ফেলে রাখা হয়েছে আর কি। সাদা কম্পিউটার, সাদা রঙের অথবা সিলভার রঙের আগের যুগে প্রিন্টিয়াম জি জি ওইগুলো। সো ওইটা পিক করছি, ওইটা নিয়ে বাসায় রাখছি। তারপরে ওইটা কাজ করে না, পরে সানডে মার্কেট থেকে 10 পাউন্ড দিয়ে একটা কম্পিউটার আমি কিনছি। কেনার পরে ওইটা বাসায় নিয়ে আসার পরে ওইটা নাড়াচাড়া করে আমি একটু টাইপ শিখছি। তারপরে আমার ওয়াইফ বলছে তুমি কম্পিউটার কোর্স করতে যাও। তখন আমি ক্লেট নামে একটা কোর্স আছে, সেটাতে আমি পপুলার কলেজে, টাউনহাউস কলেজের পপুলার শাখায় কম্পিউটার লিটারেসি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 6 মাসের একটা কোর্স করি। এই কোর্স করার পরে আমি মোটামুটি এখন টেকনোলজিক্যালি আমি স্কিলড হয়ে গেলাম। সো আমি আরবান স্কয়ার কলেজে গেলাম। সো এইভাবে আমি বাধাগুলো অতিক্রম করার চেষ্টা করি, এবং সেখানে আল্লাহর রহমতে এন্ড অফ দ্য ইয়ার যখন রেজাল্টটা আসলো তখন আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসাবে অভিহিত হলাম আর কি। পোর্টফোলিওতে দেখলাম যে আপনি এনএইচএস বা স্কটল্যান্ড ইয়ার্ড এবং HMCTS এর সাথে কাজ করেছেন। যেহেতু তাদের সাথে কাজ করেছেন নিশ্চয়ই, এবং আপনার মায়ের স্বপ্ন হচ্ছে আপনি একজন বিচারক হবেন, তো আপনি কিন্তু তখনকার সময় থেকেই ওই ধরনের একটা কৌশলের সাথে আপনি পরিচিত হয়েছেন, খুব কাছ থেকে যেহেতু আপনি দেখেছেন। এমন কোনো কিছু গিয়ে আপনার কাছে এখন মনে পড়ে বা আপনার অভিজ্ঞতায় কাজে লাগে যখন আপনার কর্মজীবনে আপনি সেটা খুব কাছ থেকে দেখেছেন, বা কি ধরনের বিষয়ে আপনার অভিজ্ঞতাকে বর্তমান সময়ে সাহায্য করে? আপনি একজন স্পিকার, মানে ফার্স্ট সিটিজেন অফ দ্য বারা। জি, আমি আসলে ভাগ্যবান সেন্স থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে দিস ইজ অ্যানাদার কনটেক্সট বেসিক্যালি, যে জায়গা থেকে আমি ভাগ্যবান। আমি এক পর্যায়ে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে মেট্রোপলিটন পুলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সার্ভিসেস আছে, তার সাথে আমি লিঙ্গুইস্ট হিসাবে কাজ করি আর কি। সো লিঙ্গুইস্ট হিসাবে কাজ করতে গিয়ে আমাকে কোর্টে অলমোস্ট এভরি ডে যেতে হতো সেখানে, অথবা অন্যান্য ইনভেস্টিগেশনে আমাকে পার্টিসিপেট করতে হতো। কোর্টে যখন আমি এক্সপোজার পাইলাম, দেখলাম সেখানে, সো সেখান থেকে আমার মনে হচ্ছে যে আমি কেন অ্যাডভোকেসি করতে পারবো না। এবং তখন পাশাপাশি আমি কিন্তু ওই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা আচ্ছা। এবং শেষ পর্যন্ত আমার মধ্যে স্পিরিটটা কাজ করলো যে ওকে আমি লয়ার হব, এবং এই কোর্টের এক্সপোজার এবং অভিজ্ঞতা এখনো আমার কাজে লাগতেছে। এবং ভিন্ন ভিন্ন পেশা থেকে আমি অল ওয়ার্কস অফ লাইফের জায়গা থেকে মানুষের সাথে যে মেশার এবং মানুষের ইনসাইটস, মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের ওয়ে অফ ডিলিং, এগুলো যে আমি আত্মস্থ করার একটা সুযোগ পেয়েছিলাম, সেটা এখন পরবর্তীতে আমাকে বিশালভাবে উপকৃত করতেছে। আমি যে কারোর সাথে ইজিলি কানেক্ট করার সেই এলিমেন্টসটা আমার মধ্যে আমি মনে করি আছে, বিকজ অফ দ্য ওয়ে আই হ্যাভ গন থ্রু ইন লাইফ। ফর এক্সাম্পল, আই ওয়াজ ট্যাক্সি ড্রাইভার, ওল্ড এজ ট্যাক্সি ড্রাইভার, এবং এখন আমি একটা ট্যাক্সিতে যখন উঠি তার সাথে আমি ইজিলি কানেক্ট করতে পারি, বিকজ তার জীবনের সুখ দুঃখ, কষ্টর জায়গা, চ্যালেঞ্জের জায়গা সবকিছু আমি অনুভব করতে পারি। আমি যখন রেস্টুরেন্টের কেটারিং ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার ইন্টারাকশন হয়, আই ক্যান কমিউনিকেট ইনস্ট্যান্টেনিয়াসলি, আমি কমিউনিকেট করতে পারি। আমি ইউ হ্যাভ অল টাইপস অফ এক্সপেরিয়েন্স। NHS এ কাজ করেছি, আমাদের রয়্যাল লন্ডন হসপিটাল, যে হাসপাতালে এখন টাউন হল, এই হাসপাতালের একই বিল্ডিং এ আমি কাজ করেছি, পুরোনো বিল্ডিং যেটা এখন টাউন হলে রূপান্তরিত হয়েছে। 15 বছর কাজ করেছি আমি। এই 15 বছর আমি কনসালটেন্ট, সার্জন, সবার সাথে কাজ করেছি। হেলথ অ্যাডভোকেসি ডিপার্টমেন্টে আমি অ্যাডভোকেট হিসাবে কাজ করেছি। সো আমি পুলিশ স্টেশনে কাজ করেছি, রিপ্রেজেন্টেশনের কাজ এখনো করি। এইভাবে আমাকে এই যে বহুমুখী একটা জায়গা, সেই জায়গা থেকে আমি অনেক কিছু সুযোগ পেয়েছি শিকার। আপনার আইন পেশার সাথে জড়িত আছেন, তাই তো? আমার বড় ছেলে সিটি ল স্কুল থেকে LLB করার পরে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার পথের সাথে তাদের পথের কোনো পার্থক্য দেখেন কিনা?
মানে আপনার যে জীবন, আপনি যেভাবে চলেছেন, তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? I think I'll have to be realistic. প্রত্যেকেই আমরা ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্রতা বিদ্যমান প্রত্যেকের মধ্যে, আমরা ইউনিক এবং পার্থক্য আছে। কিন্তু একটা জায়গায় যেটা হচ্ছে আই ক্যান ক্লেম উইথ অল রেসপেক্ট, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ দে সি মি অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন। দে সি মি, বাবা হার্ড ওয়ার্কিং, বাবা কোথা থেকে কিভাবে কি অর্জন করেছে, জীবনের এই যাত্রাপথ সবকিছু তাদের চোখের proud সামনে of it. হয়েছে। They are proud of me, exactly. They are proud of me. And this is what makes me so pleased and humble that আমার বাচ্চারা, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমার পরিজন, আমার কমিউনিটি যখন আমাকে নিয়ে প্রাউড করে, তখন আমি এটা আমার নিজের একার অর্জন মনে করি না। আমি মনে করি এটা সকলের সম্মিলিত অর্জন। কারণ প্রত্যেকেরই একটা ছোঁয়া আছে আমার জীবনে, যার যার জায়গা থেকে। সেই ছোঁয়া, সেই পরশটা আমি একটা অ্যাসেট হিসাবে মনে করি, এবং আমি সবসময় সেই কৃতজ্ঞতা বোধের সাথে আমি তাদের সাথে মিলিত হতে চাই। থ্যাংক ইউ মুস্তাক ভাই। আমরা একটু আপনার টাউন হল বিষয়ে একটু কথা বলতে চাই। আইন এবং কমিউনিটির কাছ থেকে টাউন হলে আসার পেছনে আসলে কোন কারণটা বেশি কাজ করেছে? সেখানেও কাহিনী আবার এই মানুষের জীবন আমি মনে করি একটা নকশির মতো। এই যেমন একটা শিশু বাচ্চার সামনে যদি আপনি সেলাই করে করে যান এবং আঁকা বাঁকা পথে যান, তখন বাচ্চা হয়তো ভাববে যে এদিকে কেন যাচ্ছে, এত সুন্দর সহজ সরল রাস্তার দিকে যাচ্ছিলাম। কিন্তু আলটিমেটলি সে যখন একটা ফুল দেখতে হয়ে গেছে, তখন বুঝবে কেন ওই দাদি বা নানি নকশিকাতা করতে গিয়ে উনি আঁকা বাঁকা পথে গিয়েছিল। তো আমাদের জীবনটাও সেরকম আল্লাহর দেওয়া একটা নকশি থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাকে কেন এই রাস্তায়, আমার ভাগ্য, আমার আল্লাহ আমাকে কেন সেই রাস্তায় যেতে বাধ্য করতেছেন। সো দেয়ার ইজ অলওয়েজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, আই বিলিভ স্ট্রংলি। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি কি করেছি, সেটা হচ্ছে যে এই আমার লেখাপড়া বা আমার যে সংগ্রামমুখর জীবন, তার পাশাপাশি সব সময় আমি কমিউনিটির সাথে সম্পৃক্ত ছিলাম। কমিউনিটির একদম গ্রাসরুট থেকে যে সমস্ত সার্ভিস সেবার জায়গা, ইন্ডিভিজুয়াল লেভেল থেকে, কালেকটিভ লেভেল থেকে, এবং আমার একটা অভ্যাস ছিল এবং সুযোগও পেয়েছিলাম কমিউনিটির মানুষের ভালোবাসায়। আমাকে প্ল্যাটফর্ম দেওয়া হতো, আমাকে সোশ্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট ম্যাটারের উপরে কথা বলার জন্য, এবং আমি কথা বলতাম পাবলিক স্পিকার হিসাবে। সেই হিসাবে ভালোবাসা প্রচুর পেলাম। এবং সবাই যখন 2022 ইলেকশন যখন আসলো, তখন তারা আমাকে দেখতে চাইলেন যে আমি যাতে আরো বৃহত্তর পরিসরে কমিউনিটির সেবা করতে পারি, এই জন্য আপনার টাউন হলে যাওয়া। এবং সেটাতে সাড়া দিতে গিয়ে আলহামদুলিল্লাহ 2022-এর আগে আপনি একজন বলতে হলে কমিউনিটির মানুষ ছিলেন। কমিউনিটি থেকে দূর থেকে টাউন হল দেখেছেন, কাউন্সিল দেখেছেন। এখন আপনি কাউন্সিলের ভিতরে, আসলে কোন বিষয়টা আপনার কাছে মনে হয় একটা বড় পার্থক্য, যেটা আপনার বাইরে থেকে একরকম ছিল, ভিতরে এসে আপনি এটা বুঝতে পেরেছেন আরো পার্থক্য তৈরি করেছে এটাকে? এমন কি কোনো কিছু আপনার মানে অভিজ্ঞতায় আছে? ভিতরে এসে বুঝতে পেরেছি যে দায়িত্বটা কি, এবং পলিসি মেকিং লেভেলে কাজ করার সুযোগ হয়েছে। পলিসি কিভাবে আমাদের জনগণের জন্য পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে, এবং এই পলিসি মেকার যাদের হাতে পলিসি হয়, অথবা ইন আদার ওয়ার্ডস গুড লিডারশিপ, প্রপার লিডারশিপ, জনগণের নেতা যারা, তারা সত্যিকার অর্থে জনগণের ভাগ্য বদলানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারেন, এবং কিভাবে করতে পারেন সেটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। আমি মনে করি আমাদের কমিউনিটিতে বেশ ভালো নেতৃত্ব দেওয়ার মতো অসাধারণ নেতৃত্বের সমাবেশ ঘটেছে, এবং এটার ধারাবাহিকতা বজায় থাকুক, এটা আমার কাম্য। কোন একজন স্পিকার এবং 18 বছর বয়সে আপনি যখন একজন কিচেন পোর্টার ছিলেন, আজকে যদি আপনাকে সেই 18 বছর বয়সের সেই তরুণ আর স্পিকার কাউন্সিলর মুস্তাক আহমেদকে দাঁড় করানো হয়, তাহলে আপনি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন? মানে কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগবে এই একটা তরুণ এবং বর্তমান স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদের মধ্যে? কোনটাকে আপনি মানে কিভাবে দেখবেন? আমরা অনেক সময় আছি না যে আমরা স্মৃতিতে কাতর থাকি, যে আমাদের সেই শৈশবে ফিরে যেতে চাই, সেই সময়কার যখন আপনার ঈদের পরে আপনার রোজা ঈদ হইতো, তখন নতুন জামা কাপড় আসতো, তখন একরকম, যখন নিজের রুজি করা হইলো তখন আবার এটার টেস্টটা অন্যরকম, যখন সন্তান হইলো তখন টেস্টটা অন্যরকম, বা এরপরও আমরা ফিরে যেতে চাই শৈশবে। আপনার ক্ষেত্রে আপনি এটা আসলে কিভাবে দেখবেন, এর পার্থক্যটা কিভাবে করবেন? আপনাকে কোন ধরনের ফিলিংস আপনার কাজ করবে? আমি আসলে পুরো জীবনটাকে যদি একটা ধারাবাহিকভাবে আমি দেখি, সেই শৈশব, তারপরে কৈশোর, যৌবন, এবং বাংলাদেশ থেকে এদেশে চলে আসা, এখানে রাজনৈতিক জীবন, লিগ্যাল প্রফেশন, এবং আমার যাত্রা, একটা বিষয়
সবচেয়ে বেশি আমার কাছে ধরা দেয় সেটা হচ্ছে যে আমার নিজের জন্য শিক্ষা এবং সবার জন্য আমি মনে করি সোর্স অফ পারহ্যাপস এ পিস অফ অ্যাডভাইস, সেটা হচ্ছে সে স্বপ্ন। মানুষের স্বপ্ন কিন্তু তার চেয়েও বড়। এই স্বপ্ন যদি আমরা দেখতে পারি তাহলে স্বপ্ন মনের অলক্ষ্যে আমাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। কারণ স্বপ্নের ভিতরে তাকে সাধনার জন্য আপনার একটা স্পিরিট, একটা চেতনা, সেই চেতনা কিন্তু আপনি স্বপ্ন যদি না দেখেন তাহলে চেতনার জায়গা থেকে সেখান থেকে আপনি অগ্রসর হতে পারবেন না। আমি মনে করি আমার একটা স্বপ্ন ছিল যে আমি নিজেকে আরো বিকশিত করার চেষ্টা করব। আমার কারোর সাথে জীবনে কখনো কম্পিটিশন ছিল না এবং আমি কম্পিটিশনে, প্রতিযোগিতায় বিশ্বাস করি কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি না। সো আমার প্রতিযোগিতা হচ্ছে যে আমার নিজেকে বিকশিত করার ক্ষেত্রে আমি কতদূর সামনে অগ্রসর হতে পারবো। সেই যে একটা যাত্রার জায়গা থেকে, সেই স্বপ্নের জায়গা থেকে আমি যখন দেখি আমি কোথায় ছিলাম আজকে কোথায় এসে পৌঁছেছি, তখন আমি সবাইকে শেয়ার করতে চাই যে স্বপ্নের শক্তি অনেক বড় এবং before you even realize you will find yourself you have reached very far. এবং আরেকটা বিষয় শেয়ার করতে চাই যে there are early bloomers and late bloomers. কারো জীবনে আপনি দেখবেন যে তার প্রথমাংশটা খুবই সফল কিন্তু তুলনামূলকভাবে সে স্থবির হয়ে পড়ে একটা পর্যায়ে। আবার কারো জীবনে দেখবেন যে তার প্রথমাংশ খুবই ধীর কিন্তু পরবর্তীতে একটা গতি চলে আসে এবং একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে যায়। এটার উদাহরণ দিতে গিয়ে আমি প্রকৃতি থেকে একটা শিক্ষা নেই, সেটা হচ্ছে যে এই রজনীগন্ধা সেটা পুরো দিন ফুটে না, সেটা সন্ধ্যাবেলায় রাতে সে ফুটে কিন্তু সে সবাইকে বিমোহিত করে চলে যায়। ঠিক একইভাবে আমি মনে করি আমাদের কখনো হতাশ হওয়া উচিত না। আমাদের প্রাণান্তকর সংগ্রাম, আমাদের পারসিভিয়ারেন্সের মাধ্যমে নিজেকে বিকশিত করার, মানুষের জন্য কিছু করার চেষ্টা সবসময় যদি আমরা করতে পারি তাহলে একদিন না একদিন আপনার আমার সময় আসবে এবং আমরা এই পৃথিবীকে আলোকিত এবং বিমোহিত করতে সক্ষম হব। যেহেতু আপনি বিমোহিত হওয়ার কথা বলেছেন, একটি প্রশ্ন করতে চাই যে রাজনীতি এবং আইন পেশা বাদ দিলে, কাউন্সিলর বাদ দিলে, আপনি বা ব্যারিস্টার বাদ দিলে একজন মুস্তাক আহমেদকে আপনি কিভাবে দেখতে চান? একজন ব্যক্তি হিসেবে আপনি কিভাবে দেখতে চান নিজেকে? কোন গুণটা আপনি সামনে রাখতে চান বা কি আপনাকে প্রভাবিত করে? আমি মানুষের ভালোবাসা পেতে চাই এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এটা আমার কোন পরিসরে করলাম সেটা প্রশ্ন। আমাকে যদি আমি শুধুমাত্র ব্যক্তি মুস্তাকের জায়গা ছাড়া আর কোনো পরিসর থেকে আমার যদি কোনো কিছু করার সুযোগ না থাকে, তারপরেও আমি বলবো আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি কারোর জন্য কিছু করতে পারি। ইফ আই কুড পজিটিভলি টাচ one more person then এটাই হচ্ছে আমার পরম পাওয়া এবং চরম পাওয়া। আজকে আমি আমার বাবা মাকে হারিয়েছি, ওনারা পৃথিবীতে নেই, কিন্তু আমি যদি আমার বাবা মার জায়গায় মানে ওই বয়সের কাউকে যখন আমি কোনো কিছু একটা সার্ভিস দিতে পারি তখন আমার মনে একটা প্রশান্তি কাজ করে, শান্তি লাগে। ঠিক একইভাবে সৃষ্টির জন্য কিছু করতে পারা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে। যেহেতু আপনি বলছেন যে সৃষ্টির জন্য কিছু করতে পারা, আপনারা যেহেতু কাউন্সিলর হিসেবে আছেন, রাজনীতিবিদ, একটা সিভিক লিডারশিপ হিসেবে কি ধরনের ভূমিকা রাখা প্রয়োজন? আপনি শুধু না, মানে যখন একটা লিডারশিপে যাবে কি ধরনের ভূমিকা, বিশেষ করে এই টাওয়ার হ্যামলেটসের মতন বাড়াগুলোতে একজন লিডারে কি ধরনের ভূমিকা রাখা প্রয়োজন এবং কোন ধরনের ভূমিকা রাখা প্রয়োজন? প্রথম কথা হচ্ছে যে নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে আমাদেরকে। অনেক যোগ্যতা আছে, জন্মগত যোগ্যতা থাকে, অনেক সময় আমাদেরকে এটা নেচার নার্চারের যে প্রসেস, আমাদেরকে নার্চারিং এর মাধ্যমে সেটা অর্জন করতে হয়। সেক্ষেত্রে সততা, ন্যায়পরায়ণতা, ইন্টিগ্রিটি, যেটা অনেস্টি, ইন্টিগ্রিটি এবং এই অ্যাপ্রোচেবিলিটি, যেটা মানুষ যাতে আমাকে অ্যাপ্রোচেবল ফিল করে, আমি যাতে মানুষের কাছে যেতে পারি, সেই ধরনের যোগ্যতার প্রয়োজন। এবং সবচেয়ে বেশি হচ্ছে যে সার্ভিসের জায়গায় আবার কথাটা বলতে হয় যে পলিসির জায়গা থেকে আমাদেরকে পলিসি বের করতে হবে, তারপরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। কিন্তু একজন নেতার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সততা, ন্যায়নিষ্ঠতা এবং ইন্টিগ্রিটি, অখণ্ডতা, যেটা অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড সার্ভিস। একটা প্রশ্ন করতে ইচ্ছে করতেছে, আপনার জীবনের অবশ্যই আপনি আপনার পোর্টফোলিওতে আপনি বিশেষ করে আপনার স্ত্রীর কথা উল্লেখ করেছেন, বাট কি ধরনের আপনি আপনার জীবনের সফলতার পেছনে আপনার পরিবারের কার ভূমিকা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যে কারণে আপনি আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছেন?
আমার সফলতার পিছনে আমার স্ত্রীর ভূমিকা নিঃসন্দেহে সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে, টু বি ফেয়ার উইথ দ্য কোয়েশ্চন। কারণ তার যে নিবেদিতভাবে তিনি যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এবং সাপোর্ট দিয়েছেন, পার্টিকুলারলি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের সময়, এটা আনপ্যারালালড, এবং এটার জন্য আমি অন এয়ার আমার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট, অ্যান্ড obviously my children, they have also given me the love and care and support throughout the whole process. But at the same time, I just want to take this opportunity to cover everyone possible. I say again, whoever has touched me in my life, all of you deserve my gratitude and thanks. ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল সেড। আপনি তো টার্মলেসে থাকেন, টার্মলেসের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, বা শুধু টার্মলেস, আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন কাজে দেখতে পান। আপনি ট্যাক্সিতে যান, ট্যাক্সিওয়ালার সাথে কথা বলেন, আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান বা কিচেন পটার যারা কাজ করে তাদের সাথে কথা বলেন, তাদেরকে দেখেন, যেটা আপনি বলছেন টাচ করতে পারেন। অনেকেই আছে তাদের জীবনের আসলে লক্ষ্য খুঁজে পায় না, তাদের জীবনে কি হবে তারা সেই কল্পনা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না। তাদের জন্য আপনার বার্তাটা কি হবে? যেহেতু আপনি নিজেও একটা জায়গা থেকে এই পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছেন, আপনি তাদের জন্য একটা ইন্সপিরেশন হতে পারে যে আমি করতে পেরেছি, তুমিও করতে পারবে, বা তারা চিন্তা করতে পারবে উনি যেহেতু করতে পেরেছে তাহলে আমরা কেন করতে পারবো না। আপনি আসলে এখানে মানে কি বার্তাটা আপনি তাদের জন্য দিবেন, কি পরামর্শ আপনার থাকতে পারে তাদের জন্য? আবারও আমি বলবো যে এটা স্বপ্ন দেখতে হবে আমাদেরকে, পার্টিকুলারলি আমাদের ইউথ যারা আছে তাদেরকে জীবনে বড় স্বপ্ন দেখার দিকে তাদেরকে ধাবিত করতে হবে, তাদেরকে সেই শিক্ষা দিতে হবে, এবং পার্টিকুলারলি রোল মডেলস আর ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আপনি চমৎকার বিষয় নিয়ে এসেছেন, আমার মনে পড়ছে একটা কথা, সেটা শেয়ার করতে চাই, যে আপনি যদি সাহসের কথা আপনি পুস্তকের মধ্যে পড়েন তাহলে সাহসী হওয়া ডিফিকাল্ট রিলেটিভলি স্পিকিং, কিন্তু সাহসী লোকের সাথে যদি আপনি চলেন অটোমেটিক সাহস আপনার ভিতরে চলে আসে। দানশীলতার ব্যাপারে আপনি কিতাবে পড়লে দানশীলতা হয় না, দানশীল লোকের সাথে যদি আপনি চলেন তাহলে সেটা ট্রান্সফার হয়। একইভাবে আমাদের যারা সফল ব্যক্তি আছেন কমিউনিটিতে, আমি মনে করি তাদেরকে রোল মডেল হিসাবে বেশি বেশি প্রেজেন্ট করা to the in a suitable manner, conducive manner, আমাদের ইউথ, আমাদের আগামী প্রজন্মের কাছে, যাতে তারাও স্বপ্ন দেখতে পারে, আরো বড় করে স্বপ্ন দেখতে পারে, এবং স্বপ্নের শক্তিতে বিশ্বাস করতে হবে। আরেকটা বিষয় আমার মনে পড়ে যে আমি আমার মেয়ের সেন্ট্রাল ফাউন্ডেশন স্কুলে যখন সে লেখাপড়া করতো তখন একদিন গেছিলাম, একজন মোটিভেশনাল স্পিকার আসছিলেন, উনি ভদ্রমহিলা ছিলেন, উনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন, এবং ওনাকে ওই বাচ্চাদের সামনে নিয়ে এসেছিলেন ইন্সপিরেশনের জন্য। ওই ভদ্রমহিলা একটা কথা বলছেন, সেটা আজ পর্যন্ত আমি শেয়ার করার সুযোগ যেখানে পাই সেখানে শেয়ার করি। বলছিলেন, জাস্ট রিমেম্বার চিলড্রেন, ওয়ান স্টেপ এট এ টাইম। তোমার সামনে হিমালয় আছে, সেটা তোমার গ্লোবাল ভিশন, বাট ইয়োর লোকাল পারফরমেন্স শুড বি নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ, তোমার মাথায় আছে একটা স্বপ্ন, কিন্তু শুধুমাত্র নেক্সট স্টেপটার উপরে তুমি with excellence এর সাথে ফোকাস করো, then before you realize you will find yourself right at the top of the Himalaya. ভেরি গুড, ওয়েল সেড। মুস্তাক ভাই, আপনার রোড টু টাউন হল এখনো শেষ হয়নি, আপনি এখন একজন কাউন্সিলর হিসেবে আছেন, স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, which is we are proud of you. বাট যখন আপনি চলে যাবেন, যখন আপনার কোনো পদবি থাকবে না, যখন আপনার কোনো ক্রেডিট থাকবে না, যখন আপনার কোনো প্রোটোকল থাকবে না, তখন একজন মুস্তাক আহমেদের স্মরণ করবে মানুষ, কি কাজের জন্য স্মরণ করবে এবং কি কাজ আপনি করে যেতে চান? এটাই সবচেয়ে বড় সফলতা হবে যদি তখন লোকেরা আমাকে স্মরণ করেন, এবং ইনশাআল্লাহ তারা আমাকে স্মরণ করবেন, কারণ আমি আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা দিয়ে এবং সমস্ত নিবেদনের সাথে আমি কাজ করে যাই। আমি যাদের সাথে আমার পলিটিক্যাল জায়গা থেকে বলেন অথবা লিগেল প্রফেশন থেকে জীবনে আমার ইন্টারাকশনের সুযোগ হয়, সবসময় অকৃত্রিমতার জায়গা থেকে এবং একদম আমি আমার সিম্পলিসিটি থেকে আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করি, তাদের সাথে ওঠা বসার চেষ্টা করি। আই থিঙ্ক দিস উইল হেল্প মি টু বি রিমেম্বার্ড ইন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস, ইনশাআল্লাহ। আর এটাই তো সবচেয়ে বড় সফলতা, যখন আপনার প্রোটোকল নাই তখন যদি আপনাকে মোশতাক ভাই হিসাবে, আমাকে মোশতাক ভাই হিসাবে যদি রাস্তায়
একইভাবে হাত বাড়িয়ে দেন, সেটাই হবে আমার চরম মানে এটা করার জন্য আপনি কি করে যেতে আপনার মন চাইবে যে এই জিনিসটা আমার করা দরকার? এটার জন্য আমি আমার স্পিকার অথবা আগামী দায়িত্ব যা আসবে সেই দায়িত্বের জায়গা থেকে আমি যথাসম্ভব বিভিন্নভাবে ইনোভেটিভ ওয়েজ আমি থিঙ্কিং করতেছি। অলরেডি আমার স্পিকার্স অফিস তারা দে হ্যাভ বিন কাইন্ড অফ, তারা খুবই আশ্বস্ত এবং তারা দে আর হ্যাপি বেসিকলি দ্য ফ্যাক্ট দ্যাট আমি ইনোভেটিভ চিন্তা করতেছি এবং অনেক কিছু করার আকাঙ্ক্ষা পোষণ করি, জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমার চেষ্টা আছে, সেই জায়গা থেকে তারা গর্ববোধ করেন। সো আমি আমার সামনের যে দিনগুলো আসতেছে সেই দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করে যাব যে আমি আমার গ্রাস লেভেল জনগোষ্ঠীর সাথে যাতে সম্পর্কটা আমার সবসময় বজায় থাকে। টাউন হলের ভিতরে একটা জীবন আছে, কিন্তু আমার আসল জীবন তো হচ্ছে আমার Public যে পাবলিক, আমার ওয়ার্ডের নারী পুরুষ ভাই বোনেরা, তারাই হচ্ছে আমার আত্মীয়। তারার বদৌলতেই আমি আজকে একটা সেবার সুযোগ পেয়েছি। সুতরাং তাদেরকে যতদিন ধারণ করব ততদিনই আমার সেটা হচ্ছে আমার সফলতার একটা চাবিকাঠি। Thank So, সেই জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা দীর্ঘক্ষণ কথা বললাম, আরো অনেক কিছু বলার আছে। আপনি জালালপুর গ্রাম থেকে 18 বছর বয়সে এখানে এসে কিচেন পটার হিসেবে কাজ করে এরপরে নিজেকে আইন পেশায় জড়িত করে একজন ব্যারিস্টার হয়ে রাজনীতিতে জয়েন করে কাউন্সিলর হয়ে এখন স্পিকার হিসেবে আছেন। আসলে আপনি, আমার মনে হয় আপনি রজনীগন্ধা ফুলের মতোই সেই সুবাতাসটা আপনি ফুটিয়ে তুলবেন, সেটা আমাদের বিশ্বাস। উই উইল বি প্রাউড অফ ইউ। আপনার মায়ের স্বপ্ন আপনি একজন জাজ হবেন, বিচারক হবেন, সেটাও আমরা দেখতে চাই ইন ফিউচার। আপনি বিজনেস ক্যাবিনেটে মিনিস্টার ছিলেন, আপনি সেই সময় আপনি জব স্কিল গ্রোথ নিয়ে কাজ করেছেন। আমি ডাইরেক্টলি টার্মলেস নিয়ে কথা বলতে চাই। এখানে অনেক টার্মলেসের অনেক ব্যবসায়ীরা আছেন যারা আসলে খুব স্ট্রাগলিং করছেন। তো আপনি যেহেতু এটাতে ছিলেন, আপনি এদের জন্য আসলে কোনো কিছু করেছেন কিনা, বা করলে আসলে দৃশ্যমান কি পরিবর্তন এসেছে আপনার সময়ে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন বর্তমানে যেহেতু আমি স্পিকারের পজিশনে আছি, সেই জায়গা থেকে আমি প্রশ্নটা যতটুকু সম্ভব ততটুকুই উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ স্পিকার তো পার্টি পলিটিক্যালি আমি একটু সেই জায়গা থেকে কথা বলতে পারবো না। কিন্তু আমার অতীত যে রোল ছিল ক্যাবিনেট মেম্বার ফর জবস এন্টারপ্রাইজ স্কিলস এন্ড গ্রোথ, সেখানে তো আমি 2 বছর কাজ করার সুযোগ করেছি। এবং সেখানে আমরা দেখেন আমাদের টাউন হাউসের যে অবস্থা, সেটা হচ্ছে যে একদিকে ক্যানারি ওয়ার্ফ একটা এক জগৎ, অন্যদিকে আবার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, অন্যদিকে আবার আমাদের এসএমইজ এবং আমাদের টাউন হাউসের বাকি অংশগুলো। কিন্তু সেখানে আবার ডিসপ্যারিটি আছে, বৈসাদৃশ্য আছে, যেটা সেই ডিসপ্যারিটিটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। এবং সেই লক্ষ্যে আমাদের এই যে এসএমইজ অথবা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স যারা, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, পলিসি লেভেল থেকে, ট্রেনিং এর জায়গা থেকে, গ্রান্টের জায়গা থেকে, এই সমস্ত আপনার সময়ে আমার সময় পলিসি লেভেলে আমরা কাজ করেছি। এবং আমি মনে করি অনেক রেসিডেন্টদেরকে আমরা উপকৃত হতে সাহায্য করার মতো জায়গায় ছিলাম, এবং সেই ধারাটা অব্যাহত থাকবে এবং আছে বলে আমি মনে করি, এবং অব্যাহত থাকবে, এটাই হচ্ছে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। আমাদের নেতৃত্ব সামনের দিকে আরো এগিয়ে যাবে। এবং আমাদের কমিউনিটির আরেকটা বিষয় সেটা শেয়ার করতে হয় যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অলওয়েজ ফোকাসড টাওয়ার হ্যামলেটস এর ভিতরে জব স্কিলস এন্টারপ্রাইজ এই সমস্ত জায়গা থেকে অথবা যে কোনো জায়গা থেকে যদি কোনো স্টেক হোল্ডার আমাদের সাথে পার্টনারশিপ করেন, সেক্ষেত্রে আমাদের ভাই বোনেরা, আমাদের বাসিন্দারা যাতে উপকৃত হন এবং একটা উল্লেখযোগ্য পরিমাণ কতটুকু তারা উপকৃত হচ্ছেন সেটার একটা অ্যাসেসমেন্টের ভিত্তিতে সাধারণত আমরা সেই পার্টনারশিপের জায়গা থেকে কাজ করে থাকি, which is very helpful and very good. That shows that আমাদের জনগণের জন্য কেয়ার করি আর কি। Thank you so much. Thank you so much for joining. It's a pleasure. Thank you. Accepted our invitation. দর্শক, কথা বলছিলাম আমাদের টার্মলেসের স্পিকার, একেবারে একজন কাউন্সিলর মুস্তাক আহমেদ, একজন ব্যারিস্টার। বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, আরো অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ আছে। বাট আমরা রোড টু টাউন হল প্রোগ্রামের মাধ্যমে আমরা যেভাবে একজন কমিউনিটি ব্যক্তিত্বকে কিভাবে উনি আজকে রাজনীতিকভাবে এই টাউন হলে গিয়ে
কমিউনিটির মানুষের সেবা করছেন, দেশের মানুষের সেবা করছেন, সেটা তুলে ধরি। একইভাবে বিভিন্ন যে পেশায় উনি আছেন, যেভাবে উনি কাজ করছেন, সে জায়গা থেকে ওনাকে আমরা কিছুটা ওনার দায়িত্বের যে কর্তব্য দায়িত্বগুলো আছে সেটা কিভাবে পালন করছেন সে বিষয়ে নিয়ে কথা বলার চেষ্টা করি। ওভারঅল একটা মানুষের জীবন সংগ্রাম, তার জীবনের সফলতা এবং ব্যর্থতা কী ধরনের আছে সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকের এই প্রোগ্রামটি দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এটা ছড়িয়ে দিবেন, আরও যাতে মানুষ দেখতে পারে একজন কিচেন পোর্টার থেকে একজন স্পিকার হওয়া, এই পর্যায়ে আসা, আইন পেশায় একজন ব্যারিস্টার হওয়া চারটিখানি কথা নয়, যেখানে সংসার, সন্তান, সংগ্রাম, ভালোবাসা, আদর সবকিছু মিলে জীবন গঠিত হয়। সেই জীবনের একটি মানুষ ছিলেন মুস্তাক আহমেদ। তার সাথে আজকে কথা বললাম, সবার ভালো লেগেছে আশা করছি। ভবিষ্যতে আমরা রোড টু টাউন হলে এই ধরনের আরও অনেক ভালো লাগার ব্যক্তিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। কোন শপে কি ডিলস চলছে এখন আর খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই। ইউকে বাংলা মার্কেটপ্লেসের UBM ডিলস পেজে এক জায়গাতেই পাচ্ছেন সব জনপ্রিয় শপের দারুণ সব অফার। সবই পেতে এখনই যুক্ত হন ইউকে বাংলা মার্কেটপ্লেসে। ভিজিট করুন www.ukbanglamarketplace.com এবং আজই সাইন আপ করুন। Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering.